Hello students, I hope you are well in this period of COVID-19 pandemic. আশা করি সবাই ভালো আছো। যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তাই এই রকম অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আর যেহেতু একটা নির্দিষ্ট রুটিনে সবাই উপস্থিত হতে পারে না, তাই আমি এই রকম ভিডিও করে তোমাদের কিছু পড়ানোর চেষ্টা করছি। Today I am going to teach you a poem, the first one in your syllabus. The name of the poem is The Solitary Reaper. The poem is written by William Wordsworth. Before I start, I would like to say something about the poet. আমি কবিতাটা শুরু করার আগে কবি সম্বন্ধে তোমাদের কিছু বলবো। তার কারণ কবি, সাহিত্যিক এবং অন্যান্য যে সমস্ত লেখকেরা থাকেন, অন্যান্য জেনার বা বিভাগের, ধরো সেটা হতে পারে গদ্য সাহিত্যিক, হতে পারে প্রাবন্ধিক, হতে পারে নোভেলিস্ট, ঔপন্যাসিক, তারা সবাই কী করেন, একটা যুগকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে, মানে একটা যুগের বৈশিষ্ট্যকেই তাদের লেখার মধ্যে তুলে ধরে। সেখানে ওয়ার্ডসওয়ার্থ এইরকমই একজন কবি ছিলেন, যিনি তার যুগের বৈশিষ্ট্যটাকে তুলে ধরেছিলেন। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন যুগে বিলং করতেন বা কোন যুগের তিনি কবি। ইংরেজি সাহিত্যকে কতগুলো যুগে ভাগ করা হয়। তার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিলং করেন রোমান্টিক যুগে। বা রোমান্টিক কথাটার এমনি আক্ষরিক লিটারাল মিনিংটা কি? লিটারালি রোমান্টিক মিন্স ইমাজিনেটিভ। ইমাজিনেটিভ মিন্স দ্য পারসন হু ক্যান ইমাজিন, যে কল্পনা করতে পারে। তাহলে রোমান্টিক যুগের বৈশিষ্ট্যের প্রধান বা প্রথম বৈশিষ্ট্যটা হলো এক্সেসিভ ইমাজিনেশন, অতিরিক্ত কল্পনা। মানে বাস্তবতা ছেড়ে কল্পনা মিশিয়ে যে সাহিত্য রচনা করা হতো তখন, সেই সাহিত্যকে বলা হতো যে রোমান্টিক যুগের সাহিত্য। এবার শুধুমাত্র এক্সেসিভ ইমাজিনেশন নিয়ে তো আর মানে এই একটা বৈশিষ্ট্য নিয়ে তো সাহিত্য গড়ে উঠতে পারে না। এর সঙ্গে ছিল আরও একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটার জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা আমাদের বর্তমান কবি, বিখ্যাত। সেটা হলো যে লাভ ফর ন্যাচারাল অবজেক্টস, মানে প্রকৃতির যে উপাদান, যেগুলো মনুষ্যসৃষ্ট নয়, হিউম্যান মেড নয়, যেগুলো ধরো মাঠ ঘাট, পাহাড় পর্বত, নদী, গাছপালা ইত্যাদি, ফুল পাখি, এই যে চারপাশে আমরা দেখি, যেগুলো মানুষের সৃষ্ট নয়, সেগুলোকেই প্রকৃতির উপাদান বলা হয়। আর সেগুলোর প্রতি ভালোবাসা হচ্ছে এই যুগের একটা প্রধান বৈশিষ্ট্য। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় দ্য গ্রেটেস্ট পোয়েট অফ নেচার, মানে প্রকৃতির সবচেয়ে বড় কবি, দ্য ওয়ার্শিপার অফ নেচার, মানে প্রকৃতির তিনি পূজারী। ঠিক আছে, এই দুটো বৈশিষ্ট্য গেল। আর একটা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে লাভ ফর কমন পিপল, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা। আরও একটা বৈশিষ্ট্য আছে, যেটা এক শ্রেণীর কবি এবং সাহিত্যিকরা ব্যবহার করতেন তাদের লেখাতে, সেটাও ওই কল্পনার সঙ্গেই মিলে যায়। সেটা হচ্ছে কি না, অ্যাট্রাকশান টু সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার, মানে আধাভৌতিক যে পরিবেশ তার প্রতি আকর্ষণ। এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, তার কারণ এটা আমরা পাচ্ছি না আমাদের বর্তমান কবিতাতে। আমাদের বর্তমান কবিতাতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সেসিভ ইমাজিনেশন, বেশি করে লাভ ফর কমন হিউম্যান বিইং, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা বা আকর্ষণ, আর অবশ্যই নেচার, প্রকৃতি। এবার অকেশন অফ দ্য পোয়েম, এই কবিতাটার উপলক্ষ্য কী, মানে কোন উপলক্ষে, পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা রচনা করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা জানতে গেলে আমাদের দেখতে হবে যে
1803 সালের একটা ঘটনা কিছুই নয়। অ্যাজ এ নেচার পোয়েট, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উড লাইক টু ট্রাভেল ন্যাচারাল প্লেসেস, মানে প্লেসেস ফুল অফ ন্যাচারাল বিউটি। এমন সব জায়গা তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন যেখানে প্রকৃতির সৌন্দর্য আছে, পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, এইসব। এবার তিনি প্রায়শই এরকম প্রকৃতি দর্শনে বেরিয়ে পড়তেন। আর প্রকৃতিপ্রেমিক কবিরা একটু খামখেয়ালি হয়, তাদের বাহ্যিক জ্ঞান থাকে না, যার জন্য তাকে সঙ্গ দিতেন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডরোথি কবির বিধবা বোন, হ্যাঁ, উইডো। তিনি স্বামী হারিয়ে দাদার কাছেই থাকতেন এবং দাদাকে তিনি খুব গাইড করতেন, ভালোবাসতেন। যেখানেই যেতেন দাদার সঙ্গী হয়ে যেতেন, তার কারণ তাকে দেখার একটা অবশ্যই লোক দরকার হতো। ঠিক আছে। এবার 1803 সালে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথেই ওরকম প্রকৃতি দর্শনে বেরিয়ে পড়েছিলেন। কোথায় গিয়েছিলেন তারা? না, স্কটল্যান্ড। এটা অবশ্যই ভালো করে জানতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু, যে স্কটল্যান্ডে তিনি একটা নিঃসঙ্গ, একটা একাকিনী গ্রাম্য চাষির মেয়েকে উপত্যকায় শস্য কাটতে এবং গান গাইতে দেখেছিলেন তিনি। যখন তিনি পাহাড়ের উপর উঠছিলেন, ওখানকার হিলি রিজিয়ন, হ্যাঁ, পাহাড়ি যে অঞ্চল, হাইল্যান্ড, সেই এলাকায় যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, পাহাড়ে তিনি উঠছিলেন, তখন ডরোথি হয়তো সামান্য এগিয়ে গিয়েছিলেন আর কবি একটু পিছিয়ে চারদিকটা দেখে দেখে যাচ্ছিলেন 1803 সালে। আর তখন সিচুয়েশানটা এমন ছিল যে ওই পাহাড়ের নিচের যে সমতল ভূমি, যে উপত্যকা যেখানে চাষ হয়েছিল, সেখানে চাষ তখন উঠছিল, মানে শস্য কাটা হচ্ছিল। তবে কবি চারদিকটা দেখতে দেখতে হঠাৎ করে তার দৃষ্টি আকর্ষণ হয় একটা মাত্র মেয়ে মাঠের মধ্যে কাস্তে দিয়ে কি করছে না, শস্য কাটছে, হতে পারে গম, হ্যাঁ, পাহাড়ি এলাকায় গম চাষ হয়, আর আঁটি বাঁধছে, আর হচ্ছে সিংসে স্যাড টিউন। সেই মেয়েটি, একটা কুমারী মেয়ে, একটা দুঃখের সুর গাইছে। এবার একে তো প্রকৃতি চারদিকে একদম অ্যাম্পেল নেচার, হ্যাঁ, প্রচুর প্রকৃতির সৌন্দর্য, পাহাড়, উপত্যকা, তৃণভূমি, তারপরে মাঠ, এইসব তো আছেই। তার সঙ্গে একাকিনী একটা চাষি পরিবারের মেয়ে। আমি আগেই বলেছি যে এই যুগের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে কমন হিউম্যান বিইং, যারা সাধারণ মানুষ, তাদের প্রতি কবিদের একটা অ্যাট্রাকশন ছিল। ঠিক আছে। এবার কারণটাও একটা আছে, একটা বড় গল্প আছে, যেটা স্কুল খুললে ক্লাসে আমি বলবো। সেটা এরকম অনলাইন ক্লাসে বলা যাবে না, কারণ অনেকটা সময় লাগবে। আমি ওই জন্য বিষয়বস্তুটা শুধু বলে দিচ্ছি, আর দুটো স্ট্যান্জা অবশ্যই আজকে পড়িয়ে দেবো। এবার সেই গানটা তাকে আকর্ষণ করেছিল, মেয়েটি যে গানটা গাইছিল। তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে যারা পাহাড়ের ওপর থেকে নামছে, অন্যান্য ট্রাভেলার্সরা, তাদেরকে তিনি সরাসরি বলছেন, স্টপ হিয়ার অর জেন্টলি পাস, হয় তোমরা এখানে থেমে যাও, গানটা শোনো, না হলে ধীরে ধীরে চলে যাও, উইথাউট ডিস্টার্বিং দ্য গার্ল, মেয়েটিকে বিরক্ত না করে। বিরক্ত করলে কি হবে? একটাই জিনিস হবে, যে দ্য পোয়েট উইল বি ডিপ্রাইভড অফ লিসেনিং টু দ্য বিউটিফুল সং, ওই সুন্দর গানটা শোনা থেকে তিনি বঞ্চিত হবেন। ওই তাদেরকে সরাসরি বারণ করে দিচ্ছে যে হয় তোমরা শান্ত হয়ে চলে যাও, না হলে এখানে থেমে গানটা শোনো। আর মেয়েরা যেমন ন্যাচারালি কী হয়, লাজুক হয়, এরকম শব্দ হইচই পেলে যখন বুঝতে পারবে যে তাকে কেউ শুনছে, তখন সে গানটা থামিয়ে দিতে পারে। এবার তিনি
এতটাই মুগ্ধ হয়েছেন যে তার গানটিকে দুটো বেস্ট সং বার্ড তার সঙ্গে তুলনা করেছে। একটা হচ্ছে নাইটিঙ্গেল পাখি, যে নাইটিঙ্গেল পাখি হচ্ছে আরব মরুভূমিতে গান গায়, এবং সেই গান যারা হচ্ছে ক্লান্ত পথিক তারা শুনে রিফ্রেশড হয়, হ্যাঁ, তারা যেন নতুন এনার্জি পায় অনেকটা রাস্তা হাঁটার পরে। সেই নাইটিঙ্গেল পাখির থেকেও গানটা আরও বেশি ওয়েলকামিং নোট বলে তিনি বলছেন। এবং আর একটা বেস্ট গায়ক পাখি হচ্ছে, আমরা জানি, আমরা গানটা সেই পাখির গান শুনে থাকি, তবে প্রকৃতির পরিবর্তনের জন্য এখন খুব একটা শুনি না। বসন্তকালে ডাকে সেই পাখি কোকিল। কোকিলকে আমরা এমনিতেই বলি যে বসন্তের দূত। সেই কোকিল পাখি যেমন ওই স্কটল্যান্ডেরই পশ্চিম উপকূলে, হ্যাঁ, একটা হেব্রাইটিস বলে দ্বীপপুঞ্জ আছে, অনেকগুলো দ্বীপের সমষ্টি, যেটা কিনা শীতকালে প্রচণ্ড ঠান্ডায় পুরো বরফ আবৃত হয়ে যায়, এবং সেখানে হিউম্যান অ্যাক্টিভিটিস এবং অ্যানিম্যাল বা পাখি, হ্যাঁ, তাদের যে কার্যকলাপ বন্ধ হয়ে যায়, ফলে একটা অ্যাকিউট সাইলেন্স, নীরবতা বিরাজ করে ওই এলাকায়। হ্যাঁ, শীতের পরেই যখন বসন্ত আছে, সেই নিস্তব্ধতা কাটিয়ে যখন কোকিল প্রথম ডেকে ওঠে, বসন্ত আসছে বলে সে জানান দেয়, তখন সেই নিস্তব্ধতার মাঝে কোকিলের ডাক যেমন এক্সাইটিং লাগে, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ মনে হয় আমাদের, মানে মনটা আনন্দে ভরে ওঠে। হ্যাঁ, কবি বলছেন যে সেই কোকিল কাকু, হ্যাঁ, কাকু পাখির থেকেও এই শস্যকর্তিনী মেয়েটার গান আর আমার কাছে বেশি এক্সাইটিং লাগছে। ঠিক আছে, এবার হঠাৎ করে থার্ড স্ট্যান্ডাতে আমরা দেখব যে দ্য পোয়েট স্টাম্বলস। হ্যাঁ, অ্যাকচুয়ালি কবি হোঁচট খাচ্ছেন না, আমরা হোঁচট খাচ্ছি কবির একটা কথায়। একটাই কথা, উনি বলছেন, উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিংস। কেউ কি আমায় বলে দেবে না সে কী গান গাইছে? তিনি এত মুগ্ধ হয়েছেন, কম্পেয়ার করে গায়ক পাখিদের সঙ্গে কম্পেয়ার করে সেটাকে বেস্ট বলছেন, আবার বলছেন কেউ কি বলবে না সে কী গাইছে। তার মানে দ্য পোয়েট ডাজ নট ফলো দ্য মিনিং অফ দ্য সং। গানের যে অর্থটা তিনি বুঝতে পারছেন না। কারণ কি না, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং ইন স্কটিশ ল্যাঙ্গুয়েজ, স্কটিশ রিজিওনাল, ওখানকার যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় গান গাইছে, আর কবি সেই ভাষা জানেন না। ইংলিশ পোয়েট, তিনি ইংরেজি ভাষা জানেন, স্কটিশ ভাষা জানেন না। স্কটিশ ভাষা জানলেও ওখানকার ভেতরের আঞ্চলিক ভাষা জানেন না, যার জন্য তিনি গানের বিষয়বস্তুটা জানতে চাচ্ছেন। এবার কেউ বলছে না, যখন তিনি নিজেই গেস করছেন কি হতে পারে গানের বিষয়বস্তু, কি উনি বলছেন যে হতে পারে কোনো যুদ্ধকে কেন্দ্র করে মেয়েটা গান গাইছে, যে যুদ্ধে দ্য গার্ল হ্যাজ লস্ট হার ফাদার অর হার এল্ডার ব্রাদার, কেউ হতে পারে আত্মীয়, হ্যাঁ, তাকে হারিয়েছে, সেই দুঃখে সে গান গাইছে, এখন মনে পড়ে গেছে। হতে পারে এভরিডে সরোজ, প্রত্যেকদিন যে দুঃখ বেদনা অভাব যন্ত্রণা, সেই সব নিয়ে গান গাইছে। আবার হতে পারে যে কোনো লস, তার হারিয়ে যাওয়া কিছু নিয়ে গান গাইছে, সম্পর্ক হয়তো ভেঙে গেছে, বিয়ের সম্পর্ক, হ্যাঁ, সেই নিয়ে হয়তো গান গাইছে। এবার ব্যাপারটা যাই হোক না কেন, গানটা যে দুঃখের সেটা টোন বা সুর থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য যতগুলো গেস করেছে সবটাই দুঃখের। এবার শেষে তিনি কনক্লুড করছেন এই বলে যে হোয়াট এভার দ্য থিম বা সাবজেক্ট ম্যাটার অফ দ্য সং, গানের বিষয়বস্তু যাই হোক না কেন, হ্যাঁ, উনি বলছেন যে ইট ইজ রিঙ্গিং ইন মাই হার্ট, মানে আমার হৃদয়ে এটা বেজেই চলেছে। মানে থেমে গেলেও তার যে রেসটা কবির হৃদয়ে রয়ে গেছে। যে জিনিস হৃদয়ে একটা স্ট্রাইক করে, আঘাত করে, সেটা চিরকাল থেকে যায়। কবি বলছেন যে নো লঙ্গার, আর তিনি শুনতে পাচ্ছেন না, কিন্তু সেটা
একটা কবিতা লেখার একটা সোর্স বা উৎস হয়ে তার কাছে রয়ে গেল, এবং সেই গানটাকে নিয়ে তিনি এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দিলেন। তাহলে দুটো স্ট্যান্জা আমি পড়িয়ে দিচ্ছি, তারপরে কোশ্চেন দিয়ে দেবো, খাতায় তুলে মুখস্থ করব। প্রথম লাইনটা, বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইয়ন সলিটারি হাইল্যান্ড লেস। বিহোল্ড মানে লুক, দেখো, হার তাকে মানে ওই মেয়েটিকে, পাঠকদেরকে বলছে, বা তার আশপাশের যে সমস্ত পথিকরা যাতায়াত করছে তাদেরকে বলছে যে তাকে দেখো, সিঙ্গেল ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে একাকিনী। হয়তো অনেকে আছে, অন্য চাষিরাও হয়তো মাঠ থেকে ধান বা গম তুলছে, কিন্তু কবি কল্পনায় শুধু মেয়েটাকেই দেখছেন। তার কারণ নেচার লাভার পোয়েট যারা হয় তারা লোনলিনেস পছন্দ করে, ভিড়ভাট্টা হই হট্টগোল পছন্দ করেন না। হ্যাঁ, কল্পনায় শুধু একাকে দেখছেন, ঠিক আছে। ইয়ন সলিটারি হাইল্যান্ড ল্যাস, ওই যে দূরে নিঃসঙ্গ শস্যকর্তিনী উপত্যকা বাসিনী, মানে যে শস্য কাটছে, হাইল্যান্ড ল্যাস উপত্যকা বাসিনী মানে ওই পাহাড়ি এলাকার মেয়েটি, ল্যাস মানে আনম্যারিড গার্ল, মানে অবিবাহিত যে মেয়ে। রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ, যে শস্য কাটছে এবং গান গাইছে একা একাই। এই যে তিনটে লাইন পড়লাম, তিনটে লাইনেই দেখো, একটাতে সিঙ্গেল আছে, একটাতে সলিটারি আছে, একটাতে হারসেলফ আছে। এই তিনটে কথার মানেই হচ্ছে কি না, সি ওয়াজ অ্যালোন, একা ছিল। স্টপ হিয়ার অর জেন্টলি পাস, মার্ক দিস লাইন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করতে হয়, কেন এটাতে প্রশ্ন আসে যে থেমে যাও এখানে অথবা ধীরে ধীরে চলে যাও। কেন? দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য গার্ল, চান না তিনি যে মেয়েটা ডিস্টার্বড হোক এবং তিনি এত সুন্দর গান শোনা থেকে ডিপ্রাইভ বা বঞ্চিত হন, ওই জন্য তিনি তাদেরকে এরকম বলছেন। অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, একা একা সে শস্য কাটছে এবং আঁটি বাঁধছে। অ্যান্ড সিংস এ মেলাঙ্কলি স্ট্রেন, এবং একটা বিষাদপূর্ণ, মেলাঙ্কলি মানে স্যাড মানে দুঃখের, স্ট্রেন মানে হচ্ছে সুর বা গান গাইছে। এখানে স্ট্রেন মানে হচ্ছে নোট, সুর, ভাঁজছে। ও লিসেন, ও শোনো, ফর দ্য ভেল প্রোফাউন্ড, তার কারণ সেই গভীর উপত্যকাটি, ভেল মানে হচ্ছে উপত্যকা, ভ্যালি, আর প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, মানে হচ্ছে গভীর, ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড, সেই শব্দে মানে তার যে গানের সুরে উপচে পড়ছে। মানে প্রাচুর্যতা যখন বেশি হয় কোনো কিছু, ধরো চায়ের কাপে চা ঢালা হচ্ছে, চা বেশি হয়ে গেলে যেমন উপচে পড়ে, তেমনি এত তার সুরের প্রাচুর্যতা, মানে এত সুন্দরভাবে তিনি শুনতে পাচ্ছেন, যেটা উপত্যকাটাকে পুরো গম গম করছে, মানে উপত্যকাটাকে ভরিয়ে উপত্যকা টপকে চলে যাচ্ছে সেই সুরটা ভেসে বাতাসে। তারপরে দ্বিতীয় স্ট্যান্ডাটা দেখো, নো নাইটিঙ্গেল ডিড এভার চ্যান্ট, কোনো নাইটিঙ্গেল পাখি কখনোই গায়নি। চ্যান্ট মানে গান গাওয়া এখানে, হ্যাঁ, চ্যান্ট মানে উচ্চারণ করা হয়, হ্যাঁ। মোর ওয়েলকাম নোটস, এত মনোরম সুরের গান। টু উইয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স, ক্লান্ত পথিক দলের সামনে। ইন সাম সেডি হান্ট, কোনো ছায়াময়, কি না, হন্ট মানে আশ্রয়। এবার ছায়াময় আশ্রয়টা কোথায় বলছে, অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস, মানে আরবিয়ান মানে আরব মরুভূমিতে। স্যান্ডস মানে হচ্ছে, স্যান্ড মানে বালি, আর স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে, ডেজার্ট যেটাকে বলা হয়। তাহলে আরব মরুভূমির বিশ্রাম স্থান কোনটাকে বলা হয়, হ্যাঁ, যেগুলোকে আমরা ওয়েসিস বলি, মানে মরুদ্যান, হ্যাঁ। তাহলে আরব মরুভূমির মরুদ্যানে ক্লান্ত পথিক দল যখন বিশ্রাম নেয়, তখন নাইটিঙ্গেল পাখি যে মনোরম সুরে গান গায়, সেটা পথিক দলের কাছে খুব মনোরম লাগে। কিন্তু কবি বলছেন কোনো নাইটিঙ্গেল পাখি এই মেয়েটির থেকে এত মনোরম সুরে গান গায়নি।
তার মানে কি, মানে মেয়েটির গানের সুরটা নাইটিঙ্গেল পাখির গানের সুরের থেকে অনেক ভালো। এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, একটা কণ্ঠস্বর যেটা এতটা উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর, থ্রিলিং, কখনোই শোনা যায়নি ইন স্প্রিং টাইম, বসন্তের সময়, ফ্রম দ্য কুকু বার্ড, মানে কোকিল পাখির কাছ থেকে, ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, যে কোকিল পাখি সমুদ্রের নীরবতা ভঙ্গ করে। ওই যে হেব্রাইডিস দ্বীপপুঞ্জে যখন শীত থাকে তখন প্রচণ্ড বরফে চারদিক ভরে যায়, ফলে হিউম্যান অ্যাক্টিভিটিস বা মানুষের কার্যকলাপ থাকে না বলে কি হয়, প্রচণ্ড নীরবতা বিরাজ করে, একদম অ্যাকিউট সাইলেন্স। সেই নীরবতা ভঙ্গ করে বসন্ত আসছে জানিয়ে দেয় প্রথম কে না, কুকু বা কোকিল পাখি। সেই কোকিল পাখির ডাক খুবই এক্সাইটিং বা থ্রিলিং লাগে, রোমাঞ্চকর লাগে। সেই রোমাঞ্চকর গানের থেকে আমাদের এই সলিটারি রিপারের গানের সুর আরও বেশি রোমাঞ্চকর লাগছে কবির কাছে। অ্যামং দ্য ফার্দার হেব্রাইডিস, সেই দূরবর্তী হেব্রাইডিস দ্বীপপুঞ্জে সমুদ্রের নীরবতা ভঙ্গ করে কোকিল পাখি যে গান গায় তার থেকে সলিটারি রিপারের গান অনেক বেশি রোমাঞ্চকর। ঠিক আছে, তাহলে প্রশ্ন আমি দিয়ে দেবো, তোমরা ফলো করবে। ঠিক আছে।